প্রথমে বোঝার বিষয় হলো কাম বিষয়টা কি। যদি বলা হয় কাম বাসনা সব থেকে বেশি কার, আমি বলবো সব থেকে বেশি ব্রহ্মের। গুড টাচ আর ব্যাড টাচ এমন একটা ব্যাপার আছে, স্কুলেও শেখায় এগুলো। বাচ্চার কাছে কিন্তু মানে এই ব্যাখ্যাটা কিন্তু সহজ নয়। আমি তো ধ্যান আর কামকে একই বলি, কারণ আমরা যখন কাম নিয়ে কথা বলছি এটা ছোট বাচ্চার, তখন তার কাছে শুধু শারীরিক অভিব্যক্তি আছে। সেই এই কামনাই যে পরবর্তীকালে ধ্যান এত ম্যাচিউর নয়। প্রণাম মহারাজ। তো অনেকদিন পর আবার আমরা বসলাম। কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা বহুদিন থেকে আসছে, এবং সব থেকে বড় বিষয় যে আজকের যেই জিজ্ঞাসা বা প্রশ্ন সেটা অনন্তকালের প্রশ্ন মানুষের। তো এটা সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না, এবং এমন একটি বিষয় যেটি নিয়ে মানুষ এতটাই অবসেসড বা অবসেশন আছে, অথচ সেটা প্রকাশিত নয় আন্তরিকভাবে। সেই বিষয়টা হলো কাম বা সেক্স, সোজা কথা। তো সেটি প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু ফুলে কথা বলাটা একটা যেন অন্যায়। আর সব থেকে বড় কথা যে বাচ্চা বা যারা ছোট থেকে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, যারা বয়স সন্ধির সময় আসছে, বা যারা স্কুলে পড়ছে, ঠিক 7-8 এই টাইমটা কিছু হরমোনাল বিষয় তাদের মধ্যে গ্রো করছে, এবং তারা বুঝতেও পারছে না যে কি হচ্ছে। তো এই জিনিসটাই মহারাজ প্রথম আমি জানতে চাই যে একটা বাচ্চা যখন সে বড় হচ্ছে এবং তার মধ্যে কাম বাসনা জন্ম হচ্ছে, এবং সে বুঝতেও পারছে না কেন হচ্ছে, এবং আস্তে আস্তে যখন তার বয়স বাড়ছে, সেই বিষয়ে তার নলেজ প্রমিনেন্ট না থাকার জন্য, এবং এই বিষয়ে কারোর সাথে কথা না বলার জন্য, বা ভয়ে চেপে দেওয়ার জন্য অবসেশনের কারণ হচ্ছে, এবং কোথাও গিয়ে একটা বিকৃতি বলা যেতে পারে এই পরিস্থিতিতে গিয়ে দাঁড়াচ্ছে। তো আমার একটি মহারাজ প্রথম প্রশ্ন যেটি, যে যারা বাচ্চা বা যারা এই টিনেজার্স, যাদের মধ্যে এই জিনিসটা প্রথম গ্রো করছে, তাদের করবে কি, তারা করবেটা কি, এবং সেই জিনিসটা তারা বুঝবে কি করে, এবং সব থেকে বড় কথা কি, তারা তো জানে না, তারা ছোট, এই সবে ঘর থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছে, হয়তো হাই স্কুলে পড়ছে। তো এই সময়টা পেরেন্টস যারা আছে, ঘরের বড়রা যারা আছে, সেটা কিভাবে মানে হ্যান্ডেল করবে, জিনিসটা কিভাবে রিপ্রেজেন্টেশন হবে, এই বিষয়টা যদি আমাকে একটু বল। দেখো, প্রথম এই বিষয়তে ঠিকই বলেছ যে আমাদের কথা বলা হয় না। এটাই হয়তো প্রথম সূত্র, এই বিষয়ে কথা বলা। এই যে তুমি বলছো না যে আমিও যখন সেক্স বা এই জাতীয় জিনিস নিয়ে কথা বলেছি এবং বারংবার বলেছি, তখন এই নিয়েও অবসেশনস এসেছে, এই নিয়ে বিভিন্ন রকমের বাধা বা বিভিন্ন রকমের নিন্দা, কন্ডেমিনেশন, যেটা সবসময় থাকে, এটা এসেছে। এটাই স্থিতি। তো তবুও ঠিক যেমন আমরা করছি, যখন কথা বলতে হবে তখন সহজভাবে এমনভাবেই বলতে হবে যেটা আমরা কাজে করতে পারি। ঠিক আছে, ঠিক আমি যেটা করছি এখন, দো দেয়ার ইজ নেগেটিভিটি, কিন্তু আমাদেরকে এই নিয়ে খোলা কথা বলতে হবে। কারণ জীবন থেকে কেটে, জীবন থেকে সরে তো কিছু নেই। প্রত্যেকটা জিনিস একটা পার্ট অ্যান্ড পার্সেল। এই জিনিসটা শিশুটা একদম ছোট, ঠিক আছে। দেখো, তুমি যেই বয়স সন্ধিক্ষণের কথা বলছো, তার আগে থেকেই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই এই কামনা বিষয়টা খুব স্বতঃস্ফূর্ত। আমি 3টে অ্যাঙ্গেল বা 3টে লেয়ার্স নিয়ে বললে সুবিধা হবে। প্রথমে বোঝার বিষয় হলো কাম বিষয়টা কি, যেটাকে নিয়ে পুরো সারা জগতের লোক এত ভাবনা চিন্তা করছে, যাকে নিন্দা করা হচ্ছে, একটা সেকশন যার প্রশংসা করছে। হোয়াট এভার, নিন্দা করা হোক অথবা প্রশংসা করা হোক, প্রত্যেকটা মানুষ এই বিষয়টাকে ডিনোট করছে নিন্দার নামেও, সে সাধু সন্ত সমাজ, আবার একে ভোগ করার নামে হোক, সাধারণ মানুষ, প্রত্যেকে কিন্তু এর সাথে পরিচিত। তো সবার আগেই আমাদের যে পরিচয়, হয়তো ওই পরিচয়টা পুরোপুরি দেখা নয়। যে কোনো জিনিসকে যদি সামনে থেকে দেখা হয়, আমি মনে করি বা আমি বারবার বলে থাকি, জীবন তার উত্তর দেয়। হ্যাঁ, যেটা না দেখা থেকে যায় তার থেকেই দ্বন্দ্ব জন্মায়। হ্যাঁ, যখন অনুভব আর তথ্য না মেলে জীবনের, তখন দ্বন্দ্ব তৈরি হয়, এবং তাকেই আমরা সংসার বলি। তো সবার আগে দরকার দেখা,
কাম বাসনার 3টে স্তর বলতে আমি যেভাবে দেখি সেটা হলো একটা সত্তার স্তর, একদম আমাদের কোর, ঠিক আছে, যাকে আমি অনেকবার বলেছি আমি আমার হওয়াই কাম বাসনা, একদম সত্তার স্তরে। যে পৃথিবীর মধ্যে বলছে মি অ্যান্ড মাই, এই দুটোই হলো একদম সত্তা স্তরের কাম বাসনা। কারণ যদি বলা হয় কাম বাসনা সব থেকে বেশি কার, আমি বলবো সব থেকে বেশি ব্রহ্মের। কারণ একোহম বহুশ্যাম, এই প্রথম শব্দ আমি থেকে আমার হব, এই কাম বাসনার বীজ। দ্বিতীয় আসে বৈচারিক স্তরে আমি এবং আমার ধারণা, আমার তথ্য, যেটা নিয়ে আমরা কথা বলতে বসেছি। জীবনের অনুভব আমাদের প্রত্যেক মুহূর্তে বলছে আমি আর আমার আছে, ঠিক আছে, এবং তথ্য বলছে কিছু আমার ভালো কিছু আমার খারাপ। তথ্য আমির থেকে আমার উৎপত্তিকে নিচ্ছে না। এই স্তরে, এই বৈচারিক স্তরে কিন্তু আমাদের যত অবসেশন, যত অন্ধকারাচ্ছন্ন অবস্থা, যত রকম নিন্দা, যত রকমের ডিনায়াল মুড চলে আসছে। তারপর তৃতীয় স্তরে আসছে কাম বাসনা শারীরিক, যেটা নিয়ে যেই স্তরে 99% মানুষ ভাবে, এই দুটো স্তর নিয়ে ভাবা হয় না। এই ভাবনাটা আমরা এখানে করতে বসেছি, ঠিক আছে। তৃতীয় স্তরে কি হয়, একদম সহজভাবে শরীর চলে আসে, একদম গ্রস ওয়ার্ল্ড চলে আসে, একদম সহজ কথায় বলতে গেলে ওভাম আর স্পাম চলে আসে। হ্যাঁ, এই যে দুটো সেল, এই দুটো সেল মাল্টিপল একসাথে জুড়ে গিয়ে মাল্টিপল হচ্ছে। এবং একদম মূল সূত্র যদি বলা হয় 3টে কেন, ওয়াই, তখন উপনিষদের কথাই মনে পড়ে। কেউ যেন মনে না করে এটা শুনে যে আমি মানে শাস্ত্রীয় কথা বলছি। আমার শাস্ত্রীয় শব্দগুলি আনার কারণ নেই, যে আপনি যাকে অবসেশন মনে করছেন তা প্রথম থেকে ঋষিদের চোখে ধরা দিয়েছে, এবং এত সহজভাবে, সুন্দরভাবে, মাধুর্যভাবে ধরা দিয়েছে যে আমরা চারিদিকে কামকলা থেকে শুরু করে যাবতীয় জিনিসের আমরা কিন্তু নমুনা পাই। হ্যাঁ, আমাদের যত রকমের মন্দির আদি ইত্যাদি আছে তার মধ্যে দেখবে সমাধিস্থমুখী হোক, ধ্যানস্থমুখী হোক, তারা কিন্তু শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বড় সুন্দরভাবে দেখিয়েছে। এবং বলা হয়েছে দেহ মন্দির, দেহের নিন্দা করা হয়নি কোথাও। তো এই যে ঋষিরা যখন দেখলো শরীরের দিকে তাকিয়ে, তারা পরিষ্কার করে, যেমন আমি বললাম একোহম বহুশ্যাম, তারা বললো কি উদ্দেশ্য, তাহলে এই জিনিসটা কেন, ওয়াই ঋষিদের মনে রাখলো, আনন্দম খালু ইমানি ভূতানি জায়ন্তে, একটি উদ্দেশ্য, জীবনের আনন্দময়তা। তো এই হলো মূলত কাম বাসনা বলে আমার মনে হয়। কাম কেন, জীবনের আনন্দকে এক্সপ্লোর করতে। কাম আর আনন্দ খুব সহজাতভাবে আমাদের সঙ্গে সঙ্গে জন্মেছে, ঠিক আছে। সাধারণত নিন্দা করা হয়, এই যে তুমি যে ছেলে বাচ্চাদের কথা বলছো, শাস্ত্রের দিক থেকে, গুরুদের দিক থেকে, সেই জন্য আমি সন্ন্যাসী হয়েও এই বিষয়ে আমি কথা বলেছি, কারণ সন্ন্যাসীর থেকে বেশি কামকে হয়তো সরাসরি কেউ দেখেনি। মহারাজ, এর মধ্যে একটা জিনিস আছে কি, যে বিষয়টা তো চলছে ভিতরে ভিতরে, কিন্তু সে যদি বাবা মায়ের কাছে গিয়ে বলে, সেইখানে তার বাবা মা হয় কখনো মানে তাকে বকে টোকে দমন করে দেবে, বাবা বলতে নেই এই রকম নৈতিক কথা বলে বুঝিয়ে দেবে, বা শিক্ষকের কাছে গিয়ে সেটা সবার সামনে প্রকাশ্য না। এবং আরেকটা জিনিস কি, যখন বন্ধুদের সামনে গিয়ে কথা বলে সেই বিষয়টা নিয়ে হয়তো তারা কিছু বলতে পারে, কিন্তু তাদের ধারণাও তো পোক্ত নয়, তারাও তো ছোট, ঠিক, এবং বিকৃত ধারণা পোষণের মতন একটা জায়গায় চলে আসে। একদমই একদমই। দেখো, এই জন্যই আমরা যে কথা বলছি, চলে আসি সরাসরি যে বাড়িতে যারা বাচ্চারা আছে তাদেরকে কিভাবে এই বিষয়তে গাইড করা যেতে পারে, এটা আমাদের মুখ্য বিষয়। প্রথম কাজ তো আমরা করছি এখানে বসে এই মুহূর্তে, গাইড যদি করতে হয় তাহলে কথা অভিভাবকদের আসছে। তো সবার আগে আমাদের এই প্রথম পোর্শন অভিভাবকদের বোঝার দরকার যে কামনা জীবনের সহজাত অভিব্যক্তি। ফার্স্ট তাদেরকে ম্যাচিওর হতে হবে এই বিষয়তে, তাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে জীবন থেকে আলাদা করে নয়, এটা জীবনেরই একটা পার্ট অ্যান্ড পার্সেল। দেখো, অভিভাবকদের আরেকটা বিষয় খুব সহজভাবে বুঝতে হবে, নিন্দায় প্রেম সংকুচিত হয়, এবং বয়সোচিত হোক, প্রাকৃতিক হোক, আর যাই হোক না কেন, এই যে তাদের বাইরে যাওয়া বা কোনো একটি শারীরিক বিষয়তে আকর্ষিত হওয়া, এটা ঘুরে ফিরে সেই সহানুভূতি, প্রেম, সমর্থন, এক একত্র, এক ওয়াননেসেরই খোঁজ হতে পারে। তা বয়সোচিত আবেগী এবং প্রাকৃতিক উপায়, এবং তারা তা জানে না। কিন্তু যদি এই বিষয়েতে তাদেরকে হিউমিলিয়েট করা হয়, নিন্দা করা হয়, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়, যেটা তুমি বলছিলে, তাতে কিন্তু এই সমস্যা আরও গহন হয়ে যাবে। সেই জন্য তাদেরকে এই সময় যত পারা যাবে তাদেরকে আপন বোধ দিতে হবে, তাদেরকে আনন্দে রাখার, তাদেরকে
নিজেদের মধ্যে নিজেদেরকে খোঁজার এবং তাদের আরো গভীর হবার সুযোগ করে দিতে হবে, যেটা কিন্তু তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আরো সমস্যাকে জটিলতার দিকে নিয়ে যাবে। এতে বিশেষ সুবিধা হবে না। এই বিষয়ে কিন্তু অভিভাবকদেরকে সচেতন হতে হবে যে তাদেরকে আরো বেশি আনন্দ দিন, তাদেরকে আরো বেশি আপন বোধ দিন। এটা খুঁজতেই তারা বাইরে গিয়েছে, বা বয়সোচিত ওয়েতে এটা তারই এক খোঁজ। তো এই বিষয়টিতে অভিভাবকদের গভীরভাবে বুঝতে হবে। ছোট বাচ্চা তারা বা প্রত্যেককেই আমরা, বড়ই হোক বা ছোট, প্রত্যেকেই তো বাচ্চা ছিলাম, ঠিক আছে। আমি কালকে কথা বলতে গিয়ে বলছিলাম, দেখো আমরা যাকে সহজাত একটা বৃত্তি বলি, ছোট বাচ্চা, আমাদের কথা যে খেলিছই বিশ্বলয়ে, ঠিক আছে। আমি বলছিলাম দেখো আমরা কিছু না হোক, হয়তো পায়ে কোথাও একটা কোনো রকমের ঘা হয়েছে, আমরা কি করছি, সেটাকে ইচিং করছি, তাই না? দেখো যেন সেলফ মোডেই একরকম ভাবে আনন্দকে উপভোগ করার চেষ্টা হচ্ছে। ইভেন তা নয়, কাটতে কাটতে আমরা হয়তো মানে ইচিং করতে করতে ছড়ে ফেলছি। তার মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই বিষয়টার সাথে খুব ফ্যামিলিয়ার। আনন্দকে অনুভব করা জীবনের মুখ্য একটা বিষয়। তো পিতামাতার ক্ষেত্রে সব থেকে আমার যেটা মনে হয় যে এই জিনিসটা কি সব থেকে বড় অবসেশন হয়ে গেল পিতামাতার দিক থেকে, যে তারা এই বিষয়তে অন্ধকারাচ্ছন্ন। এই বিষয়তে খোলামেলা কথা বলা হয় না, দুটো অতিরেক কথা বলা হয়। একটা হলো কাম নিন্দনীয়, এই বিষয়টা তুমি করবে না। ছোট বাচ্চাদের সামনে ছি 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 ব্যাপারটা খুব রাখা হয়, এটা করণীয়, এটা করণীয় নয়। এবং দেখো অন্য বিষয়তে আমরা অতটা বেশি সম্পৃক্ত নেই যতটা এই বিষয়গুলোতে। ফলে এই যে ছি ছি ব্যাপারটা রাখা হয়েছে। আবার একদিকে তুমি যেটা বলছো বিকৃতি, বাচ্চা যখন বাইরে যায়, ঠিক আছে, তখন দেখেছি খুব খুললাম বন্ধুদের মাঝখানে এই নিয়ে খুব কথা হয়, স্কুল লাইফে টিনেজার্সরা যেটা করে থাকে। ফলে তারা একদিকে দেখছে পরিবারের একরকমের এই বিষয়তে একটা অবসেশন, বাধাও একদম পরিষ্কার পরে একটা কোনো রকম ভাবে নেগেটিভিটি, এবং বন্ধুদের মাঝখানে গিয়ে দেখছি এই বিষয়ে পজিটিভিটি, এবং সে মাঝখানে নিজেকে দাঁড় করায়। তার অনুভব বলছে ব্যাপারটা আনন্দের। এই যে দুটো পক্ষ বা দ্বন্দ্ব তৈরি করলো, এইখানে বাচ্চার মধ্যে অপরাধ বোধ জন্মে যায়, বা তার মধ্যে একটা তার সেলফ কনফিডেন্স লো হয়। এবং এটা একজনের না, কোটি কোটি মানুষের, ঠিক আছে। তো আমার মনে হয় বাচ্চা প্রথম থেকেই কিন্তু তাকে যদি দেখা হয়, প্রথমে দেখা যাচ্ছে বাচ্চা তো যখন খেলনাও পায়নি, ঠিক আছে, তখন আমাদের খুব সুন্দর, ওকে কালকে বলছিলাম যে বটস্য পত্রে কত সুন্দর ভেবেছিল, গোবিন্দের ছবি একটা পাওয়া যায় কৃষ্ণের, বট পাতার মধ্যে সে নিজের পায়ের বুড়ো আঙ্গুলটি মুখে নিয়ে বসে আছে। বাচ্চা কিন্তু নিজের শরীরকে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু খেলনা বানিয়ে ফেলেছে ব্যাপারটাকে। তারপর দেখা যাচ্ছে অন্য খেলনা আসছে। ফলে শরীরের সাথে সবার আগে পরিচয় হয় তার, প্রত্যেকটা বাচ্চার, কি ছেলে কি মেয়ে। তারপরে একটা বাচ্চা মেয়েকে বোঝানো হয় যে তোমার এই অঙ্গটা গোপনীয়। এই যে কন্ডিশনিং তার মধ্যে ক্রমাগত দেওয়া হলো, তোমার এইটা করা উচিত নয়, এই জায়গাটাকে পিতামাতা অন্ধকারে থাকে এবং তারা এটাকে একটা নিন্দার পর্যায়ে নিয়ে চলে যায়। যদি প্রথম দরকার হলো খোলামেলা এই বিষয়তে আলোচনা, যেমন খাওয়া, যেমন ঘুম, যেমন আর 10 জনের সাথে কথা বলা, ঠিক তেমনি এটাও তোমার জীবনের একটা পার্ট অ্যান্ড পার্সেল। এটাকে খুব সহজভাবে নিতে হবে না। খুব সমস্যা হয়ে যায় কি, বাচ্চাদের সাথে বা কথা বললে তাদের মধ্যে হরমোনাল এবং তাদের সাইকোলজিক্যাল লিঙ্কটা এমন থাকে, এই বিষয়ে যখনই কথা বলা হয় কি হয়, এই বয়সের ছেলে মেয়েরা এই বিষয়তে খুব গড়িয়ে যেতে চায়, এই কথা আরো হোক। বড়দেরকে বুঝতে হবে এটা তার একদম শারীরিক একদম প্রাথমিক অভিব্যক্তি, ঠিক আছে। এটা আরো 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 ম্যাচিওর ফিল্ডে নিয়ে যেতে হবে, ওটাকে কেটে দিলে চলবে না, ঠিক আছে। সমস্যা ওইখানেই বেসিক্যালি, যে যখনই এই নিয়ে বাবা মারা মনে করে বা আশেপাশে যারা গুরুজন মনে করে এই নিয়ে কথা বললে বাচ্চা দেখবে আরো কথা বলে, তখন তারা ধৈর্য রাখতে পারে না। আমার মনে হয় ওই সময় ধৈর্য রাখতে হবে। তাদেরকে তাদের মধ্যে যা সহজাত আছে তাকে ম্যাচিওর করার জন্য এই বিষয়ে প্রথম তো হলো সহজভাবে কথা বলতে হবে। দ্বিতীয় বিষয়, নিন্দা না করা, তাদেরকে তাদের সাথে পরিচিত করানো, ঠিক আছে। আমাদের প্রথম থেকেই সম্পর্কের মর্যাদাগুলো এমনভাবে বাঁধা হয়েছে, এখানে এটা চলে, বাবা মার সাথে এটা চলে, ওর সাথে ওটা চলে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কারোর সাথে কি চলে কারোর সাথে কি চলে না, এই বিষয়টি তখনই মানদণ্ডে এসে দাঁড়ায় যখন আমরা জীবনকে কেটে 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 ভাগ করি। হ্যাঁ, যেমন সবাই আমাকে বলেছিল সন্ন্যাসীর এইসব কথা বলা চলে না। আজকে হয়তো আমরা এই ভিডিওটা করাবো, কমেন্ট বক্সে হয়তো অনেক রকমই প্রবচন চলবে নানান রকম বিষয় নিয়ে।
কিন্তু এটা অনুচিত, কেন একদমই করছেন? আমি তো এই জন্য বলছি, প্রথম তো সব থেকে বেশি কামুক ছিলেন ব্রহ্ম। তারপরে যদি শিশুর ক্ষেত্রে কাম অপরাধ হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা কোষে কোষে তার কামনার অভিব্যক্তি হয়। প্রত্যেকটা মানুষের পিতার সাথে পুত্রের যে দায়িত্বের সম্পর্ক, ওটাও একরকম কাম। মায়ের সাথে যে স্নেহের সম্পর্ক, আমি ওটাকেও কাম বলবো। ঠিক আছে, তুমি তোমার পিঠে ইচিং করছো, আমি এটাকেও একরকম কাম বলবো। কারণ সুখময়তাকে আনা হচ্ছে না। আর আমি প্রথমেই বললাম যে জীবনের সূত্রই এই, যে সুখ সামনে আসবে। আমরা বেসিক্যালি আনন্দকে এক্সপ্লোর করতে চাই যে কোনোভাবে, যেন তেন প্রকারে না। ঠিক আছে, এবং তার মধ্যে সব থেকে প্রথম হলো তোমার ফিজিক। তুমি আনন্দ পেতে চাও, আমরা ঘুমিয়ে আনন্দ পাই। তোমার ঘুম যদি কষ্টকর হতো, ঘুমের মধ্যে আমাদের পুরো শরীর পুষ্ট হয়। ঠিক আছে, তো প্রকৃতি এর মধ্যে আমাদের একটা আনন্দের ভাব রেখে দিয়েছে, খেলে আমাদের শরীর পুষ্ট হয়। ঠিক আছে, ঠিক তেমনি নেক্সট স্টেপ কিন্তু প্রকৃতির, যে আমরা একটা শরীর থেকে একটা শরীরকে এগিয়ে নিয়ে যাবো, একটা গাছ থেকে আরেকটা গাছ হবে, এটাও কাম। গাছের মধ্যে ফল ধরাও এক রকমের কাম। ঠিক আছে, প্রজাপতি ওখান থেকে ফুল থেকে পরাগরেণু তুলে নিয়ে যাচ্ছে, এটাও একরকম মিটিং, তার সহায়তা হচ্ছে। তো কাম একদম জীবনে ওতপ্রোতভাবে জড়িত। তো শিশুর মধ্যে এটা স্বাভাবিকভাবে জেগে ওঠে, তার ফিজিক্যাল, তার সাইকিক, তার একদম সত্তাগতভাবে। এবং সব থেকে বড় বিষয় যে পিতা মাতা বা অভিভাবকরা তাকে বলে দেয় এটা করবে না, এইভাবে ধরবে না, এইভাবে যাবে না। এখন খুব একটা কথা চলে রিসেন্টলি, গুড টাচ আর ব্যাড টাচ, এমন একটা ব্যাপার আছে। স্কুলেও শেখায় এগুলো। বাচ্চার কাছে কিন্তু মানে এই ব্যাখ্যাটা কিন্তু সহজ নয়। তাকে রীতিমতো একরকম ভাবে কিন্তু কন্ডিশনিং এ ফেলা হচ্ছে। আমি বলছি না তাকে অ্যালার্ট করা হবে না সমাজে চলতে, কিন্তু পিতামাতাকে বাচ্চা ডেলমে দেখতে হবে, যে তাকে সহজভাবে বাড়তে দিতে হবে বিষয়গুলোর সাথে। ঠিক যেমন তার খিদে পাওয়া, তার ঘুম পাওয়া, তার অন্যের সাথে ভাব বিনিময় করা, ঠিক তেমনভাবেই তার কিছু পার্সোনাল, তার কিছু স্বতন্ত্র অভিব্যক্তি আছে। সেই স্বতন্ত্র অভিব্যক্তির মধ্যে একটা কামও আছে। তো এই জায়গাটা যখন এক্সপ্লোর করা হবে, কথা বলা হবে, তখন অনেক সহজ হবে। প্রথম হলো নিন্দা না করা, দ্বিতীয় হলো পিতামাতার এই বিষয়ে অবসেশন না থাকা। এই অবসেশনের সরিয়ে দেওয়ার নামে, এই যে একটু আমি বললাম যে গড়িয়ে যাওয়াও নয়, যে বিষয়টাকে ডিগনিফাইড ওয়েতে ডিল করতে হবে। হ্যাঁ, এটা খুব সহজ, আমরা অতিবাদী হব না। এই সকল ধার্মিক বিষয়ের অতিবাদী হয়ে যায়, যে তোমাকে ব্রহ্মচর্য এই বিষয়টাতে এমনভাবে যেতে হবে যে কোনোভাবে বিষয়টাকে আটকাতে হবে। তুমি টিনেজার্সদের কথা বলছো, ব্রহ্মচর্যের খুব ভাবটা আছে টিনেজার্সদের মধ্যে, ছড়িয়ে দেওয়া হয় বাবাজিদের দ্বারা, যে তোমরা এই সময় এটাকে হোল্ড করো। এটা হোল্ড করার বিষয় নয়। হ্যাঁ, ব্যাপারটা হলো তুমি মিষ্টি খাও, অথচ তোমার জিভে যাতে কোনো রকমের আনন্দের অনুভব না হয়, স্বাদের অনুভব না হয়, তুমি ব্যাপারটাকে হোল্ড করো। তুমি ঘুমাবে যেন তুমি খুব বেশি এতটা ঘুমিয়ে না পড়ো যে তোমার আনন্দ অনুভব হচ্ছে। কিন্তু শিশু দেখে তার অভিব্যক্তিতে তার অনুভব হচ্ছে আনন্দ। তো এই আনন্দটা কি, তার সাথে পরিচয় করানো। আনন্দের মানুষ মাত্র, পুরো অস্তিত্ব মাত্র আনন্দবাদী। সেই জন্য এই আনন্দের পথে কাটা হলে সেই জিনিসটা কেটে যাবে, মানুষ নেবে না। এই জন্যই দেখা যায় কাম নিয়ে, সেই অধ্যাত্মেই হোক, সমাজেই হোক, চারিদিকেই হোক, তুমি সেটাই রেপ কেস হিসাবে বলো, তুমি কাউকে শ্লীলতাহানি হিসাবে বলো, তুমি পারিবারিক বিভিন্ন রকমের কাম ক্রিয়া সম্পর্ক বলো, ছেলে মেয়ের মধ্যে কাম ক্রিয়া কথা বলো, তুমি সমলৈঙ্গিক কাম ক্রিয়া বলো, মূল কথা হলো আমরা আনন্দবাদী। এবং যত রকমের নিন্দাবাদী করা হোক না কেন, এটা কিন্তু চলতে থাকছে। তো এই বিষয়ে পিতামাতাকে খুব অ্যালার্ট হওয়া দরকার, যেটা জীবন থেকে একটা কাটা বিষয় না, জীবনের রঙ্গ। এবং বাচ্চাদের, আমার মনে হয় মানুষ তো আনন্দ খোঁজে, যখনই যে কোনো জিনিসের মধ্যে বেশি মনকে যেতে না বলা হয়, যেহেতু মন ডুয়ালিস্টিক প্যাটার্ন, না যাবার সাথে যাওয়া ভাবটা একসাথে আসে। যখনই না করা হয়, না এর মধ্যেই একটা গোপনীয় হ্যাঁ থাকে। বাচ্চাকে যদি বলা হয় যে তুমি ওখানে জুজু আছে যেও না, বাচ্চার ইন্টারেস্ট বেড়ে যায়। তো এই নাটা না বলে তার সামনে আলো ধরা, এটা খুব একটা প্রয়োজনীয় বিষয়। তো সহজভাবে তাদের সামনে জিনিসগুলোকে আনা, এবং যখনই এই বিষয়ে নিন্দা করা হবে এবং এই বিষয়কে ছোট করা হবে, এবং তাদেরকে পরিবার থেকে, সমাজ থেকে যেটা হয়, যে তুমি যেটা বলছিলে যে ছেলেরা বন্ধুদের সাথে গিয়ে কথা বলে, কারণ সে মনে করে যে পরিবারে এই বিষয়ে কথা বলা যাবে না। এখানে যাবে না মানে ওখানে যাবে, এবং যাদের সাথে কথা বলে, ঠিক সিম্পল ব্যাপার, তারাও সমবয়সী, ফলে তাদের এই বিষয়ে ধারণা কম, গভীরতা কম, ফলে তারা বিভিন্ন রকমের মানে মিসলিডিং নলেজ নিয়ে চলে আসবে, যে
তার থেকেই দেখো পর্নোগ্রাফি এটসেট্রা চলে এসেছে একদিক থেকে, যে ওই আনন্দটা কী করে এক্সপ্লোর করবো, ওইখান থেকেই দরজা বন্ধ করার ব্যাপার এসে গেছে, ওইখান থেকেই মাস্টারবেশন বিষয়টা গোপনীয় রাখার ব্যাপার এসে গেছে, এবং একটা অপরাধমূলক ভাব তাদের মধ্যে, গিল্ট চলে এসেছে। তার ফলে তারা এই বিষয়টাতে আর যেতে চায় না পিতামাতার সাথে। তো যতই সহজভাবে তাদের সাথে ব্যাপারটা ডিল করা হবে, যতই তাদেরকে স্পেস দেওয়া হবে, যত তারা কমফর্টেবল ফিল করবে এই বিষয়তে, আমার মনে হয় তাদের মধ্যে যে এই যে আকর্ষণ, সময়োচিত আকর্ষণ, সেটা চলে যাবে। কারণ আমরা যখন কাম নিয়ে কথা বলছি একটা ছোটো বাচ্চার, তখন তার কাছে শুধু শারীরিক অভিব্যক্তি আছে, সেই এই কামনাই যে পরবর্তীকালে ধ্যান এত ম্যাচিওর নয়। হ্যাঁ, ধ্যান মানে কি, নিজেকে একদম আনকন্ডিশনভাবে পাওয়ার কামনা, সে জানে না। কিন্তু আটকে দিলে একে কোনোভাবে রেসিস্ট করা যাবে না। ফলে যেমন নদীর ধারা এক জায়গায় আটকে দিলে আরেক দিকে পথ খুঁজে নেয়, বাচ্চা ওইভাবে পথ খুঁজে নেবে। সেই জন্য দরকার তাদেরকে খুব সহজাতভাবে আনন্দের সাথে বিষয়টিকে সামনে নিয়ে আসা, এবং এই বিষয়তে যেন তারা তাদের অনুভব এবং তথ্য এই দুটোর মধ্যে কোনো ক্ল্যাশ না রাখা। সাধারণত আমরা কী করি, তথ্য আমরা বলি এটা এটা ভালো, এটা এটা খারাপ ইত্যাদি, কিন্তু তাদের অনুভব বলে এটা তো মজাদার, এটা তো আনন্দের, এটা কেন না করছে। ফলে তারা ডিস্টেন্ট হয়ে যায় তাদের প্যারেন্টের থেকে। তো এই ডিস্টেন্সটা ক্রিয়েট যত করা হবে, ততই দেখা যায় যে দেখবে টিনেজার্স বাচ্চারা তার বাবা মার থেকে ডিস্টেন্স করে নেওয়া হয়, এবং সোশ্যাল ভাবনা চিন্তাও এমন যে ওর ঘর আলাদা করে দাও। হ্যাঁ, এরকম তো করা হয়, মানে তো সে সবে বড় হচ্ছে, বুঝছে না বিষয়টা, তবু তাকে ঘর থেকে আলাদা। ইভেন অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে বাচ্চারা কষ্টও পায় যে তাদেরকে আলাদা কেন করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টি কারণ সব থেকে বড় অবসেশন বাবা মার মধ্যে আছে, আলাদা করে দেওয়া নাই বিষয়টা। যেমন কি বলবো, যেমন কেউ বাচ্চা পড়তে বসবে, ঠিক আছে, তাকে কি বলে, সে নিজেই কি করে, ধরো তুমি পড়তে বসবে, নিজে একটা নিজের মতন করে একটা শান্ত এই যে স্বতন্ত্রতার বিষয়, এই যে এক্সপ্লোরের বিষয়। আমি যদি গান করতে বসি, আমি বলবো কি আমি একটু গানটা করে নিই। সার্টেন জিনিস আছে যেই জিনিসগুলি স্বাভাবিকভাবেই তার নিজস্ব সৌন্দর্যে একাকিত্ব দাবি করে, নয় কি? যেমন আমরা যখন খেতে বসি, আমি একা থেকে যেমন অনুভব বলছি, একা রান্না করতে ইচ্ছা হয় না। এইখানে কি হয় যে এইখানে সমবেত ভাবটা দাবি করে। আমরা পিকনিক করতে ভালোবাসি, কিন্তু আমরা দিনরাত্রি একা রেঁধে খেতে ভালোবাসি না। তার মানে প্রকৃতিগতভাবে, নৈসর্গিকভাবে কিছু কিছু জিনিসের প্রতি কিন্তু আমাদের একটা স্বাভাবিকভাবে স্বতন্ত্রতার আকর্ষণ আছে। একদম একদম। ঘুম, তুমি ঘুমোতে যাবে, তুমি 10 জনকে নিয়ে বলে ভাই চল ঘুমাতে যাই, তুমি কম্বলটা মুখে টেনে নিজের মতো করে ঘুমিয়ে পড়বে। এই যে আমরা কথা বলছি, ঠিক আছে, 10 জন শুনছে, এর মধ্যে এবার না আমরা দুজন কথা বলবো, কেউ শুনবে না, তাও আছে। আমরা কিছুদিন আগে রাসলীলার পথ করলাম, কিছু কিছু কথা আছে যেটা নিজস্বতা দাবি করে, ঠিক আছে। ঠিক তেমনই যেমন আমরা ধরো ল্যাট্রিনে যাচ্ছি, ঠিক আছে, এবার সবাইকে নিয়ে কি যাব? কেন, কেউ কি জানি না আমরা ল্যাট্রিন করবো? আমি আগের দিন বলছিলাম কারো বিবাহ হবে, ম্যারেজ সেরেমনি 2 দিন পরে হতে শুরু করে, প্রত্যেকেই জানি ওই দিনকে পুরুষ স্ত্রী মিটিং হয়। তাহলে তার জন্য খাট বানানো হয়েছে, তাকে পণ হিসাবে দেওয়া হয়েছে, হয়তো গিফট হিসাবে গদি দেওয়া হয়েছে, ফুলের মালা দেওয়া হয়েছে, ফুল দিয়ে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে, তবুও দরজাটি বন্ধ করা হয়। কারণ এটা কোনো লুকানো নয়, এটা ওই মুহূর্তের ইন্টেন্সিটির দাবি। একটা রাগ যখন একটা সঙ্গীত শিল্পী লাগাবে বা একজন সাধক লাগাবে, তখন তাকে বলা হবে সাইলেন্ট। কি সে সবসময় সাইলেন্ট থাকবে, কিন্তু ওই সময়ের দাবি যে সুরটা ঠিক লাগার জন্য সাইলেন্ট হতে হবে। ওই রকমই কিছু কিছু জিনিস তাদের নিজস্ব সৌন্দর্য হয়। সেই এই বিষয়টি পিতামাতার সবার আগে অনুভব করা দরকার। তারাই এত বেশি নিন্দায় থাকে এই বিষয়টিতে, তাদের মনে তারা গর্হিত কিছু করছে। আমার এর সাথে একটি জিনিস মানে মাথায় এলো, এবং অনেক ক্ষেত্রে দেখেওছি নিজের চোখে আমি, যখন বাচ্চারা একটু বড় হচ্ছে, টিনেজার্স হচ্ছে, যদি ছেলে হয় বা মেয়ে যে কোনো মানে হতে পারে, তো তাদের পারিবারিকভাবে একটা তার থেকে ডিস্টেন্স তৈরি করে নেওয়া হচ্ছে, যে তার বাবাও একটা মেয়ে হলে তার সাথে একটা কমফোর্টেবল হচ্ছে না, ইভেন তাকে একটুখানি দূরে দূরে একটা যেন একটা নিজের যে সত্তাগুলো আমাদের, এটা তো আমাদের নিজেদেরই অংশ, আমার ছেলে হোক মেয়ে হোক, আমার ভাই হোক বোন হোক দিদি হোক, কিন্তু একটা অটোমেটিক্যালি একটা যেন ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। এবং সেটা আমার যেটা ফিল হয় যে বাচ্চারা কিন্তু এটাতে খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি এমন আমার মধ্যে হলো যে আমার বাবা আমার থেকে এত একটা মেয়েই থাকে, যদি তার বাবা তার থেকে একটুখানি ডিস্টেন্স থেকে কথা বলছে, একটা ছেলে যদি তার মা তার থেকে ডিস্টেন্স, তার ঘর আলাদা করে দেওয়া হচ্ছে, এবং দিদি যদি হয় তার ভাইয়ের থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করছে, বা দাদা হলে বোনের থেকে। তো এই যে নিজেদের যে একটা আন্তরিক সম্পর্ক, সেইখানে কোথাও একটা যেন এইটা একটা
বাধা বিপত্তির একটা কোথাও চিহ্ন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা বুঝতে হবে। দেখুন, আমি দুটোরই পক্ষে এই বিষয়তে যদি মতামত দিতে হয়। এটা কিন্তু স্বতন্ত্র করে দেওয়া দরকার, ঠিক আছে? যেমন মাঠে যখন ছোট বাচ্চা খেলতে যায়, মা তো তার সাথে খেলতে নেমে যায় না, তার পাশে থাকে, কিন্তু ওই খেলাতে তার সহভাগীরা দরকার, সহভাগিতা দরকার। ঠিক টিনেজার্সদের অবশ্যই বাবা মাকে বুঝতে হবে যে এই সময় তার টিনেজার্স বন্ধু দরকার। তারা সহভাগী হতে পারে না এই বিষয়তে, কিন্তু তারা কিন্তু এই বিষয়ে তাদেরকে গাইড করতে পারে। যেমন বাচ্চা বসে থাকে, ভেবে দেখো ছোট বাচ্চার ক্ষেত্রেই পিতামাতার কাছে তো, বাবা মার কাছে তো সন্তান সবসময় ছোটই থাকে, কারণ একরকমভাবে তার অভিভাবক, ঠিক আছে? তো যেমন বাচ্চা যখন খেলে, বাবা মা তাকে নজরে রাখে যাতে সে কোনোভাবে ঝগড়া না হয়ে যায়, মারামারি না হয়ে যায়, পড়ে গিয়ে হাত পা কেটে না যায়। তো আমার মনে হয় এই ক্ষেত্রেও পিতা মাতার জায়গাটা তেমন হওয়া উচিত, রাদার দ্যান যে তারা আলাদা করে দেবে। তারা এই বিষয়ে তাদেরকে গাইড করবে, কিন্তু এই সব এরকম ক্ষেত্রে 7, 8 বা 11, 12 এই ক্ষেত্রে পিতামাতাকে অ্যাকসেপ্ট করতে হবে যে ওই মুহূর্তে ওই জাংচারে তাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে তাদের যে সহভাগী, এই বিষয়টা কিন্তু পিতামাতা হবে না। এই দুটোর মধ্যে একটা সন্তুলন অভিভাবকদের আনতে হবে যে আমরা এই জীবনটায় অবস্থাটা পার করেছি, ফলে এই বিষয়ে আমরা অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞ ব্যক্তিই কিন্তু সবসময় সহভাগিতায় আসে না। তো এই আলাদা করার বিষয়টা আমি পক্ষপাতী, আলাদা করতে হবে এই অর্থে, কারণ তোমার সহভাগী এখন 18 বছরের একটি ছেলে হবে বা একটি মেয়ে হবে, ঠিক আছে? কিন্তু মনে হচ্ছে আলাদা করাটা কোথাও একটা যেন মনে হয় যে একটা এর মধ্যে ভয় ভীতি লুকিয়ে আছে, বা কোথাও একটা জিনিসকে আন্তরিকভাবে একটা ভয় পাওয়া হচ্ছে, এর ফলে এইটা ক্রিয়েট করা হচ্ছে, এই যে না না ডিসটেন্স। না না, এই জিনিসটা বেসিক্যালি হয়ে থাকে। দেখো, কাম বাসনা এমন একটা জিনিস, বা এই বিষয়টা এমন একটা জিনিস না, এতে দু রকম ভাবেই কিন্তু, মানে অপোজিট যে ডিরেকশন, দু রকম ভাবে কিন্তু শোষণ চলতে পারে। এখন আমি পারিবারিক শোষণের দিকটা একটু বলতে হবে, নাহলে বিষয়টা ক্লিয়ার হবে না। এক হলো কাম বাসনা করে যে শোষণটা চলতে থাকে, যে জোর করে কারোর উপর ইম্পোজ করা। আর এর অপোজিটও কিন্তু থাকে, আমি তোমায় করতে দেব না, আমি তোমাকে আটকাবো, ঠিক আছে? কখনো তোমাকে সোশ্যাল রেস্ট্রিকশন, কখনো নৈতিকতা দিয়ে আটকাবো। এর মধ্যেও কিন্তু একটা খুব বিজয়ের গন্ধ থাকে, জিতে যাওয়ার গন্ধ থাকে। বা আমাকে বুঝতে হবে যে আমি তোমাকে রেস্ট্রিক্ট করে দিলাম এই বিষয়তে, যে দেখো একটা আধিপত্যের গন্ধ। তো এটা কিন্তু পিতামাতাকে বুঝতে হবে। এই যে দূরে করে দেওয়া, এর মধ্যে কিন্তু একটা প্যাসিভ আধিপত্যের গন্ধ থাকতে পারে, যে দেখো তুমি আমার কথা শুনবে না, তো আমি তোমাকে দূরে করে দেবো, এটা কন্ডিশনিং, ঠিক আছে? ব্যাপারটার মধ্যে আসতে হবে। আমি তোমাকে দূরে করিনি, কিন্তু যেমন স্নান করার সময় আমি তোমার পাশে থাকি না, যেমন ল্যাট্রিনের সময় থাকি না, যখন ঘুমের সময় আমি 6 ঘন্টা তোমার পাশে বসে থাকি না, ঠিক কিছু জিনিস আছে যেটা তুমি একা করলে তুমি জীবনের আরও গভীর আনন্দে প্রবেশ করতে পারবে, আরও সুন্দরভাবে নিজের সাথে যেতে পারবে, এবং তার সাথে সার্টেন কনসিকুয়েন্সেস আছে যেটা আসবে জীবনে, ঠিক আছে? যেমন মাস্টারবেশনেরও স্বাভাবিকভাবে একটা টেম্পোরারি, এখন তো বিজ্ঞান খুব সুন্দর পরিষ্কার কথা বলছে, কিন্তু তোমরা যেহেতু কম বয়সী ছেলে, তোমরা অনুভব করবে যে এর সাথে সাথে টেম্পোরারি একটা শারীরিক দুর্বলতা আসে, টেম্পোরারি, খুব টেম্পোরারি, শরীর খুব তাড়াতাড়ি ওটা রিগেইন করে নেয়। কিন্তু এই সব মুহূর্তগুলো খুব স্বতন্ত্র, এবং নিজের সাথে, যেমন ধ্যানের সময় সেরকমই, আমি তো ধ্যানের কামকে একই বলি, খুব নিজস্বতার একটা মোমেন্ট, হ্যাঁ, খুব ইন্টিমেট একটা মোমেন্ট। এই ইন্টিমেট মোমেন্টের মাঝখানে যদি আমি আসি বা কেউ আসে, ওই ইন্টিমেসিতে ল্যাকিং হয়। ওই ল্যাকিংটা যাতে না হয়, আমরা তোমার পক্ষে আছি, কিন্তু এই ল্যাকিংটা যাতে না হয় সেই জন্য আমরা দূরে থাকি। যেমন তুমি ঘুমিয়ে পড়লে আমি দরজাটা বন্ধ করে দিয়ে যাই তোমার ঘুমটা গভীর হওয়ার জন্য, যেমন আমি খাবার সময় পাশে থাকি তোমার খাবার আনন্দটাকে এনহ্যান্স করার জন্য, ঠিক তেমনই এরকম সময়তে আমি একটু দূরে থাকি তোমার কাছ থেকে, কারণ এটা তোমার পুরো স্বতন্ত্র নিজেকে বিকশিত করার একটা জায়গা। এই জায়গা হিসাবে তাদের দূরে থাকতে হবে। এবং আমাদের মধ্যে এই বিষয়ে কোনো নিন্দা নেই, আমাদের মধ্যে এই বিষয়ে স্পষ্ট ধারণা আছে, আমিও জানি, তুমিও জানো। কিন্তু ঠিক যেমন তুমি পড়তে বসলে আমি চুপ করে গিয়ে মা রান্না করে এবং তোমাকে দুধের গ্লাস ছোটোবেলায় দিতাম, ঠিক তেমনই তুমি তোমার পার্টনারের সাথে আছো। এটা শুধুমাত্র টিনেজার্সের নয়, কিন্তু এটা কিন্তু বয়স্কদের মধ্যেও দেখা যায়, যে ছেলে যদি তার স্ত্রীর সাথে থাকে, মা অসন্তুষ্ট হচ্ছেন, বাবা অসন্তুষ্ট হচ্ছে, দেখা যায় পরিবারের মধ্যে এই জিনিসগুলো। এটা বোঝার বিষয় যে ওটা ছেলের ঠিক স্নান করার মতোই একটা পার্ট, যে ওই সময় সামনে থাকাটা তাকে আনকমফোর্টেবল বানায় এবং তাকে স্নানের আনন্দটা উপভোগ করতে দেয় না।
হ্যাঁ, সে কোথায় সাবান লাগাবে যেমন গাইড করা যায় না, তাকে তার স্বতন্ত্রতায় সাবান লাগাতে দাও, তাকে তার মতো করে। খাবারতেও দেখো না আমরা কি করি, খাও একটা এটা ভালো, এটা ভালো, তোমার যেটা ভালো লাগে তুমি খাও এবং নিজের মতো করে খাও। ঠিক তেমনই তুমি নিজের মতো করে নিজের যে শারীরিক, মানসিক এবং আত্মিক অভিব্যক্তি তাকে এনজয় করো। দ্যাটস ওয়াই আমি তোমাকে দূরে করছি। তোমার সময়ের দাবি, তুমি বড় হচ্ছ, তোমার ফিজিক্যালি হরমোনাল, সাইকোলজিক্যালি তোমার সাইকিক যে ম্যাচিউরিটি এবং সত্তাগতভাবে তুমি টোটাল ম্যাচিওর হও। আমরা এই বিষয়ে ধারণা রাখি, আমরা এই বিষয়ে নিন্দার মধ্যে নেই, আমরা তোমার পক্ষে আছি এবং এই সব বুঝে আমাদের ম্যাচিউরিটিতে আমরা তোমাকে অ্যালাউ করছি টু বি উইথ ইয়োর সেলফ। এই জায়গাটা যদি পিতামাতা করতে পারে তাহলে আমার মনে হয় এই যে ডিস্টেন্স যেটা স্বাভাবিক দাবি ওটাও মিটবে, অথচ সাইকোলজিক্যালি, মেন্টালি তাদের সাথে ডিস্টেন্স হবে না। প্রণাম মহারাজ। তো আজকে যে আলোচনাটা হলো অত্যন্ত সমৃদ্ধ হলাম, এবং সব থেকে বড় কথা কি, যে অবসেশন এবং পেরেন্টসদের দিক থেকে এই অবসেশন এবং এই কিশোর যুবক যারা আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে তাদের জন্য আলোকপাত। সব থেকে বড় কথা যে এই বিষয়টা থেকে পেরেন্টস, পিতা মাতা, অভিভাবক, তাদের যথেষ্ট নলেজ আসবে এবং তারা ঠিক ঠিক করে তাদের সন্তানদের গাইড করতে পারবে এবং তারা জীবনের সুন্দর আনন্দের মুহূর্তগুলো কাটাতে পারবে। এর জন্য ধন্যবাদ মহারাজ। আবার এই বিষয়ে আবার পরে আরো এক্সটেনশন হতে পারে, সেই বিষয়ে আবার আলোচনা হবে। থ্যাংক ইউ।